আজকের এই ভয়কর ঘটনাটি শুধু আপনাদের জন্য, তাই মন দিয়ে শুনুন। নতুন বিয়ে হয়েছে নীলার। বিয়ের পর সে তার স্বামী আরমানের সাথে শহরের একটু নির্জন এলাকায় নতুন বাড়িতে উঠেছে। বাড়িটা খুব সুন্দর, দোতলা, চারদিকে গাছপালা, শান্ত পরিবেশ। প্রথম কয়েকদিন সবকিছু খুব স্বাভাবিক ছিল, কিন্তু বিয়ের প্রায় এক সপ্তাহ পর থেকেই অদ্ভুত কিছু শুরু হলো। এক রাতে নীলা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। তার মনে হলো কেউ যেন ধীরে ধীরে ঘরের দরজায় টোকা দিচ্ছে। ঠক ঠক ঠক। সে ভাবল হয়তো আরমান উঠেছে, কিন্তু পাশে তাকিয়ে দেখে আরমান গভীর ঘুমে। টোকা আবার শোনা গেল। নীলার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে দরজার দিকে গেল। দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু লম্বা করিডোর আর অন্ধকার। সে আবার দরজা বন্ধ করে দিল, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ তার মনে হলো করিডোরের শেষ প্রান্তে যেন একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। এরপর থেকে ঘটনা বাড়তে লাগল। রাতে লাইট নিজে নিজে জ্বলে উঠত, কখনো রান্নাঘর থেকে পায়ের শব্দ আসত। একদিন রাতে নীলা পরিষ্কার শুনল কেউ যেন খুব ধীরে তার নাম ডাকছে, নীলা। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। একদিন গভীর রাতে হঠাৎ বাথরুমের দরজা জোরে বন্ধ হয়ে গেল। আরমান উঠে পড়ল। সে গিয়ে দরজা খুলল। ভেতরে কেউ নেই, কিন্তু আয়নার উপর কুয়াশার মতো দাগে লেখা, আমি ফিরে এসেছে। আরমান অবাক হয়ে গেল, কিন্তু নীলা তখন ভয়ে কাঁপছিল, কারণ এই কথাটা সে আগে কোথাও শুনেছে। সেই রাতের পর থেকে নীলা অসুস্থ হয়ে পড়তে লাগল। তার চোখের নিচে কালো দাগ। রাতে ঘুমাতে গেলে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখত। স্বপ্নে এসে দেখত একটা অন্ধকার জায়গায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখ লাল। সে শুধু বলছে, তুমি আমাকে ভুলে গেছো। একদিন রাতে হঠাৎ নীলা ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল। আরমান তাকে জাগিয়ে তুলল। নীলা কাঁপতে কাঁপতে বলল, সে ফিরে এসেছে। আরমান অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? নীলা কিছুক্ষণ চুপ করে থাকল, তার চোখে ভয়। তারপর ধীরে বলল, আমার অতীত। বিয়ের অনেক আগে নীলার জীবনে ছিল আরেকজন। তার নাম রায়হান। রায়হান নীলাকে খুব ভালোবাসত। তাদের সম্পর্ক প্রায় 3 বছরের ছিল। রায়হান ভবিষ্যতে বিয়ে করার স্বপ্ন দেখত, কিন্তু একসময় নীলা বদলে গেল। সে আরেকজন ধনী ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল। রায়হানকে কিছু না বলেই সে তাকে ছেড়ে চলে গেল। রায়হান তখন ভেঙে পড়েছিল। শেষবার সে নীলাকে বলেছিল, তুমি আমাকে ঠকিয়েছ, একদিনের মূল্য দিতে হবে। কয়েক মাস পর খবর আসে রায়হান রহস্যজনকভাবে মারা গেছে। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে দুর্ঘটনা, কিন্তু কেউ সত্য জানত না। এরপর আরমান বুঝতে পারল এই ঘটনার পেছনে কিছু ভয়ঙ্কর আছে। সে একজন তান্ত্রিকের কাছে গেল। বৃদ্ধ তান্ত্রিক নীলার দিকে তাকিয়ে বলল, এই মেয়ের ওপর শক্তিশালী কালো জাদু করা হয়েছে। আরমান অবাক হয়ে জিজ্ঞেস করল, কে করেছে? বৃদ্ধ ধীরে বলল, একজন যে প্রতিশোধ নিতে চেয়েছিল মৃত্যুর আগেও। সেই রাতেই তারা জাদু ভাঙার চেষ্টা করল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। জানালার পর্দা নিজেরাই দুলতে লাগল। লাইট কয়েকবার জ্বলে নিভে উঠল। ঠিক তখন দেয়ালের ওপর দেখা গেল সেই কালো ছায়া। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। কিছু মুহূর্ত পর ছায়াটা স্পষ্ট হয়ে উঠল। সে রায়হান। তার চোখ দুটো অদ্ভুত লালচে, মুখে কষ্ট আর রাগ মেশানো একটা ভয়ঙ্কর অভিব্যক্তি। সে ধীরে ধীরে নীলার দিকে তাকালো। তার গলা ভারী, যেন অনেক দূর থেকে আসছে। তুমি ভেবেছিলে আমাকে ভুলে সুখে থাকতে পারবে? নীলার শরীর কাঁপছিল, তার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। রায়হানের ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল। সে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ভেঙে দিয়েছিলে। নীলা মাথা নিচু করে কাঁদতে লাগল। বৃদ্ধ তান্ত্রিক তখন জোরে মন্ত্র পড়তে লাগলেন। ঘরের বাতাস ঝড়ের মতো কাঁপতে লাগল। রায়হানের ছায়াটা যেন কষ্টে কাঁপছিল। তার মুখের রাগ ধীরে ধীরে বদলে যাচ্ছিল। সে শেষবারের মতো নীলার দিকে তাকালো। তার চোখে এবার রাগের বদলে গভীর দুঃখ। সে ধীরে বলল, আমি শুধু চেয়েছিলাম তুমি একবার সত্যি করে আমার কাছে ক্ষমা চাও। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করো।
কিছু মুহূর্ত পুরো ঘর নিঃশব্দ হয়ে রইল। তারপর ধীরে ধীরে রায়হানের ছায়াটা ফিকে হতে শুরু করল। অদৃশ্য হওয়ার আগে এসে শেষবারের মতো বলল, যদি সত্যি অনুতাপ থাকে তাহলে হয়তো আমি শান্তি পাব। তারপর সে অদৃশ্য হয়ে গেল। ঘরের বাতাস আবার স্বাভাবিক হয়ে গেল। লাইট স্থির হয়ে জ্বলতে লাগল। সবকিছু যেন হঠাৎ থেমে গেল। সেই রাতের পর থেকে বাড়িটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। কোনো অদ্ভুত শব্দ নেই, কোনো ছায়া নেই। তবুও মাঝে মাঝে গভীর রাতে নীলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় দূরে কোথাও হয়তো একটা আত্মা অবশেষে শান্তি পেয়েছে। হালকা বাতাস বইলে কখনো কখনো মনে হয় কেউ যেন খুব আস্তে বলছে, আমি এখন ঠিক আছি। নীলা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, শান্তিতে থাকো। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের এই মর্মান্তিক ঘটনা শুনলে আপনার ভালো লাগবে। চলুন ঘটনাটি শুরু করা যাক। সমরের আত্মহত্যার পরে আমি আজ যে ঘটনাটা বলবো সেটাকে আপনারা গল্প ভেবে নেবেন কিনা জানি না, কিন্তু আমরা যারা সেদিন ওখানে ছিলাম তারা আজও শপথ করে বলতে পারি সেদিন সেই পারলৌকিক কার্যের স্থলে মানুষের সাথে মানুষ ছাড়াও অন্য কেউ ছিল। ঘটনাটা আজ থেকে প্রায় ৮ বছর আগের। হাওড়ার এক ছোট গ্রাম শখের চর। সবাই একে অপরকে চেনে। সেই গ্রামেই থাকতো সমর আর বাপি। দুজনে কলেজে পড়তো আর দুজনের বন্ধুত্ব ছিল এমন যে আলাদা ভাবাই যেত না। কিন্তু সমর ভেতর থেকে খুব চুপচাপ প্রকৃতির ছেলে ছিল। হাসতো, গল্প করত, গিটার বাজাতো, কিন্তু মন খারাপ হলে নিজের ঘরে গুটিসুট মেরে থাকত। আমরা ভাবতাম এটাই হয়তো ওর স্বভাব, কিন্তু না, ওর জীবনে এমন কিছু চলছিল যা কেউ জানত না। আমরা পরে জেনেছিলাম সমর কয়েক মাস ধরে খুব মানসিক চাপে ছিল। কলেজে টানা ব্যর্থতা, চাকরি না পাওয়ার ভয়, আর তার থেকেও বড়, সমরের মা অসুস্থ হয়ে বিছানায় দীর্ঘদিন পড়েছিলেন। মায়ের চিকিৎসা, সংসারের খরচ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এসব মিলিয়ে সমর ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। আর একটা কথা খুব কম মানুষই জানত, সমর একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে তার পারিবারিক অবস্থার জন্য প্রত্যাখ্যান করেছিল। যেদিন মেয়েটি অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়ায় সেদিন থেকেই সমর আরও চুপ হয়ে যায়। একমাত্র বাপি জানত সবকিছু। বাপি ওকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু সমর তার কষ্ট অন্য কারো সঙ্গে ভাগ করত না। সব মিলিয়ে যে চাপটা তৈরি হয়েছিল তা সমর আর সহ্য করতে পারেনি। মায়ের চোখে চোখ রেখে হাসত ঠিকই, কিন্তু রাতের অন্ধকারে সে একা একাই কাঁদত। শেষমেশ এক সন্ধ্যায় নিজের ঘরের সিলিং ফ্যানের হুক থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে সমর। পরের দিন সকালে যখন আমরা দরজা ভাঙি তখনও দড়িটা দুলছিল। অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ 3 দিনে। 3 দিনের মাথায় শ্রাদ্ধের দিন এখান থেকে ভয়ঙ্কর ঘটনার শুরু। শ্রাদ্ধের দিনে সমরের বাড়ি গ্রামের মানুষের ভিড়ে ভরে গিয়েছিল। আমরা সকলে ভোর থেকে ছুটোছুটি করছি। কেউ ভাত বসাচ্ছে, কেউ পুরোহিতের কথা মতো শ্রাদ্ধের জিনিসপত্র গোছাচ্ছে। বাপিও এসেছিল, কিন্তু তাকে দেখে আমরা সবাই অবাক। চোখ দুটো টকটকে লাল, মুখ ফ্যাকাশে, আর বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। তাকে ঠিক প্রকৃতিস্থ লাগছিল না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কিরে বাপি, শরীর খারাপ? সে তখন আস্তে আস্তে বলেছিল, ও দাঁড়িয়ে আছে, আমাকে ছাড়ছে না সকাল থেকে, আমায় বাঁকছে। আমি চমকে বললাম, কে? সে কেবল একটাই নাম বলল, সমর। আমার বুকটা কেঁপে উঠল। ওকে পাগলের মতো মনে হচ্ছিল না, বরং ভয়ে শুকিয়ে যাওয়া ভীত মানুষের মতো লাগছিল। যারা বাইরে থেকে দেখে ভাবছিল শোকে বাপি পাগল হয়ে গেছে, তারা ভুল ভাবছিল। আসলে বাপি সমরকে সবচেয়ে কাছ থেকে দেখেছিল। তার মন খারাপ, তার হতাশা, তার ভেতরের যন্ত্রণা সব সে বুঝত, সবটাই সে জানত। সমরের আত্মহত্যা বাপিকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু ভয়টা শুধু শোকের কারণে ছিল না। ঘটনার 2 দিন আগে বাপি স্বপ্নে দেখেছিল সমর অন্ধকারে দাঁড়িয়ে বলছে, আমি এখানে বড্ড একা, আমাকে এগিয়ে দিতে হবে, তুই না এলে একদম একা হয়ে যাব। স্বপ্নটা এত ভয়ঙ্কর ছিল যে বাপি ঘেমে বিছানায় উঠে বসেছিল। তারপর থেকে ক্রমাগত যে ছায়াটা সে দেখত, যে অদ্ভুত শীতলতা সে অনুভব করত,
এসব কাউকে বলেনি। সমরের মৃতদেহ দেখার পর থেকে বাপির মনে একটা ভয় জন্মেছিল। বন্ধুত্ব এত গভীর ছিল যে হয়তো সমর তাকে সত্যি নিজের কাছে নিতে চাইছে। সমর জীবনে যত অন্য সবার থেকে দূরে ছিল, বাপিই ছিল তার একমাত্র কাছের মানুষ। তাই আত্মহত্যার পর সমরের একাকিত্ব বাপির মনেও অদ্ভুত এক ভয় তৈরি করেছিল। সমর কি সত্যি আমাকে নিয়ে যেতে চাইছে? দুপুরবেলা পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। ঘরের ভেতর হাওয়া বন্ধ, কিন্তু হঠাৎ একটা কুচকুচে কালো বেড়াল কোথা থেকে কান্নার মতো ডাকতে ডাকতে খোলা দরজা দিয়ে সমীরের ঘরে ঢুকে গেল। উঠোনে চাঁদোয়া খাটিয়ে চেয়ারে সমীরের ফটো মালায় মালায় ঢাকা পড়ে গেছে। সামনে গোছা গোছা ধূপ জ্বলছে। পুরোহিত ঠাকুর শ্রাদ্ধের প্রয়োজনীয় দ্রব্যাদি সেখানে সাজাচ্ছিলেন। ধূপের ধোঁয়া সাদা দড়ির মতো পাক খেতে খেতে ওপরের দিকে উঠছিল। ঠিক তখনই বাপি হঠাৎ কাঁপতে শুরু করলো। তার গলা থেকে কাঁপা কাঁপা স্বর বেরোচ্ছিল। ওই যে ওর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, হেসে হেসে হাত নেড়ে আমাকে ডাকছে। আমরা কেউ কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বাপির চোখ যেন কারো সঙ্গে চোখাঝুঁকি করছে। পুরোহিত মশাই এবার সমরের পারলৌকিক কার্যে সমরের ভাইকে নিয়ে বসে সমরের নাম ধরে বললেন, সমর, তোমার আত্মার শান্তি প্রাপ্ত হোক। ঠিক সেই মুহূর্তে বাপি এক ঝটকা দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল। ও বলছে, চল চল আমার সাথে আজকেই। তারপর পাগলের মতো সমরের সেই মৃত্যুর ঘরের দিকে দৌড় দিল। আমরা সবাই পিছন পিছন দৌড়াই। বাপি দরজার ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়, যেন ভেতর থেকে কেউ ঠেলে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে বাপির চিৎকার, সমর, আমাকে ছাড়, ছাড় বলছি, শ্বাস নিতে পারছি না। আমরা দরজা ঠেলতে শুরু করি। জোরে জোরে ধাক্কা মারাতে মারাতে ছিটকিনি ভেঙে দরজা খুলতেই দেখি বাপি মাটিতে পড়ে আছে, চোখ উল্টে গেছে, মুখ নীল, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার গলার ডান পাশে 4টে আঙুলের দাগ। একটা মানুষের আঙুলের মতো নয়, অত্যন্ত সরু, লম্বা আর গভীর। ঘর থেকে কুয়াশার মতো ধোঁয়া বেরোচ্ছিল। খাটের উপর ধস্তাধস্তির ছাপ স্পষ্ট, যেন কেউ একটু আগে খাট থেকে নেমে এসেছে। ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু বললেন, প্রচণ্ড মানসিক চাপে বাপির হ্যালোসিনেশন হয়েছে। কিন্তু ডাক্তারও গলার দাগের সঠিক ব্যাখ্যা দিতে পারলেন না। গ্রামের বয়স্করা বললেন, বন্ধুত্ব এত গভীর ছিল যে সমর বাপিকে নিজের কাছে নিয়ে যাবেই, কিন্তু পিণ্ডদানের মন্ত্রের কারণে তাকে নিতে পারেনি। মনে আছে সেই গোটা দিন আর সারা রাত আমরা বাপির পাশে রাত জেগেছিলাম। পরের দিন সকালে বাপিকে আমরা গ্রামের আনন্দময়ী কালী মন্দিরে নিয়ে যাই। সেখানে পুরোহিত মশাই বাপিকে ছেড়ে দেন। মন্ত্রপ্রুত ফুল ভরা মাদুলি কলায় রাখতে বলেন। ঠাকুর মশাই বলেছিলেন, একটা বছর একটু সাবধানে থাকতে হবে। পারলৌকিক কাজ যখন হয়ে গেছে আর বিশেষ চিন্তা নেই। তবে বছর শেষে বাৎসরিক কাজটা হয়ে গেলেই ওই আত্মা এই পৃথিবীর মায়া সম্পূর্ণ ত্যাগ করবে। সত্যিই তাই হয়েছিল। বাপি এখন সম্পূর্ণ সুস্থ। বাপি আজও বলে, ও শেষ পর্যন্ত আমায় ছাড়তে চায়নি। আর একদিন সুযোগ পেলে ও নিশ্চয়ই ওর কাছে নিয়ে যেতই। এবছর শ্রাবণ মাসে সমরের মা মারা গেছেন। সমরের গোটা বাড়িটা আজও তালাবন্ধ হয়ে পড়ে আছে। সমরের যে খুড়তুতো ভাই সমরের পারলৌকিক কাজ করেছিল, সে সমরের বাৎসরিক কাজও এখানেই করেছে। কখনো সখনো শহর থেকে এ বাড়িতে এলে বাড়ির ভেতরে ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন। ঘরের ভেতর অদ্ভুত ঠান্ডা আজও অনুভব হয়, যদিও বাপি আর ও বাড়িতে ঢোকেনি। শোনা যায় ঘরের মেঝেতে ধুলোতে নাকি আজও দেখতে পাওয়া যায় পায়ের মতো লম্বা লম্বা ছাপ। বন্ধুরা, ঘটনাটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়।